পুলিশ ফাইল। আগামী 16 নভেম্বর খুলে যাচ্ছে রাজ্যের সমস্ত স্কুল। কোভিডের কারণে প্রায় 2 বছর বন্ধ থাকার পর খুলছে স্কুল। তবে আপাতত নবম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত ক্লাস চালু হচ্ছে। আজ এক সাংবাদিক বৈঠকে জানালেন রাজ্যের শিক্ষামন্ত্রী। একদিন পরে স্কুল খুলছে, খুবই আনন্দ হচ্ছে, কিন্তু এখনো সবাই ভ্যাকসিনেটেড হয়নি, সেটাও একটা চিন্তার বিষয়। তবে একদিন পরে বন্ধুদের সাথে দেখা হবে, সেটাও একটা ব্যাপার। তাছাড়া অনলাইন ক্লাস থেকে এখন সামনাসামনি টিচারদের সাথে ক্লাস, দুটোর মধ্যে অনেক পার্থক্য। বাবা ও মা খেতে দিনমজুরি করে, কিন্তু এত অভাবের মধ্যেও তাদের স্বপ্ন একটাই, তাদের বড় মেয়ে সঞ্চিতাকে মানুষের মতো মানুষ করে তোলা। তাদের বড় মেয়ে যে খুবই মেধাবী ও মনোযোগী ছাত্রী, সে পড়াশুনোকে এতটাই ভালোবাসে যে লকডাউনে একদিনও অনলাইন ক্লাস মিস করেনি সে। হ্যাঁ শেফালি বল। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ আমি নিয়ে নিচ্ছি। আচ্ছা একটা কথা বল তো, তুই কি সব কথা ফোনেই বলবি নাকি স্কুলে তো আসছিস? এই শোন না, 9:30 বেজে গেছে, আমার কিন্তু দেরি হয়ে যাচ্ছে, তুই রাখ ফোনটা রাখ। হ্যাঁ 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 জয়িতা, এই জয়িতা আমি বেরোচ্ছি, গেটটা কিন্তু খোলা রইলো। খবরদার, যদি তুই মুখ খুলিস তাহলে তোরও একই হবে, বুঝেছিস? ফালাকাটা থানার খোলসেমারির 10ম শ্রেণীর ছাত্রী সঞ্চিতা নৃশংসভাবে খুন হয়েছিল পাশের গ্রামের তপনের হাতে। কিন্তু কেন খুন হতে হলো কিশোরী সঞ্চিতাকে? এর পেছনে কি লুকিয়ে আছে কোনো প্রণয় সম্পর্ক নাকি অন্য আরো কিছু? আজকের পুলিশ ফাইলসের এই পর্ব মুহূর্তে দেখুন তারই তত্ত্ব তলাশ। এই কি গো, ওঠো, এই ওঠো, ওঠো ওঠো। কি হচ্ছেটা কি? ছাড়ো। কেন ছাড়বো? আমি আমার বউটাকে একটু আদর করবো, ভালোবাসবো। আরে ছাড়ো, দরজা খোলা আছে। তাতে কে কি করবে? হ্যাঁ, আমি তো তোমাকে একটু ভালোবাসবো। খুব সাহস বেড়েছে বুঝি? হ্যাঁ খুব সাহস বেড়েছে। মা, ও মা, তপু আসছে। তপু তপু কি ব্যাপার? কি তপু তুমি দিলে তো সকাল সকাল কাবাব মেয়ে হাঁটতে হয়ে সুন্দর স্বপ্নটা ভাঙিয়ে দিত। ওঠ, আর কত বেলা অবধি ঘুমাবি? 9টা বেজে গেছে। সে কি 9টা বেজে গেছে? আগে বলবে তো। তোকে তো আমি কখন থেকে ডাকছি, তুই তো উঠছিস না। ও দেখেছো মেয়ের কাণ্ড? জানে বাপ মা কাজে বেরোবে, সেদিকে কোনো খেয়াল নেই, রয়েছে নিজের তালে। সকাল সকাল কার নামে সাপসাপান্ত করছো সঞ্চির মা? হ্যাঁ, তুমি তো আমাকে শুধু সাপসাপান্ত করতেই দেখো। এদিকে তোমার গুণধর বড় মেয়ে যে ধম্মের নামে পাড়া চড়তে বেরিয়েছে, সেদিকে কোনো খেয়াল নেই। ধিঙ্গি মেয়ে কোথায় মায়ের হাতে হাতে দুটো কাজ করে দেবে, তা না পাড়া চড়ে বেড়ানো। অত উতলা হচ্ছ কেন বলো তো সঞ্চির মা? ও দেখবে ঠিক সময় হলে চলে আসবে। আর তাছাড়া সকাল সকাল মর্নিং ওয়াক করলে শরীর একেবারে ফিট থাকে। তোমাকে আর ওর হয়ে সাফাই গাইতে হবে না। দাওয়ায় ছোট হাঁড়িতে পান্তা রাখা আছে, খেয়ে আমাকে উদ্ধার করো। মাঠে যেতে হবে তো নাকি? ও মা, মা, আরে কি হলো? শোনো না। কি? আজ আমি খুব খুশি। কেন বলো তো? কেন আবার? কাকের বাসায় কোকিল ডিম পেড়েছে তাই? তুমি ঘুরিয়ে পেঁচিয়ে ছাড়া কথা বলতে পারো না না? আরে মা, আমাদের মতো খাঁচায় বন্দি স্টুডেন্টদের এতদিন পর মুক্তি হচ্ছে।
মানেটা হলো 16 তারিখ মানে মঙ্গলবার আমাদের স্কুল খুলছে। বাবা শোনো না, বলছি আমার না একটা স্কুল ড্রেস লাগবে। কেন, তোর স্কুল ড্রেস ছিল তো? হ্যাঁ বোঝো, সে তো 2 বছর আগে, তখন তো ক্লাস 8-এ পড়তো, এখন তো 10। 2 বছর আগের ড্রেস এখন হয়। সত্যি আমার সেই ছোট্ট মেয়েটা দেখতে দেখতে কত বড় হয়ে গেল বুঝতেই পারলাম না। আচ্ছা ঠিক আছে, তোর স্কুল ড্রেস লাগবে তো? আচ্ছা আমি দেখছি। ও সঞ্চির মা, তুমি তাড়াতাড়ি তৈরি হয়ে নাও, মাঠে যেতে হবে তো। সঞ্চিতাদের পরিবারের সুখ দুঃখ হাসি কান্না অভাব অনটনের মধ্যেও ছিল প্রাণ ভরা অনাবিল শান্তি। কিন্তু সেই শান্তির মাঝেই অশান্তির ঝোড়ো হাওয়া হয়ে আসে তপন। মনোবিজ্ঞানীরা তপনদের মতন মানুষদের মানসিকতাকে বলেন অ্যান্টি সোশ্যাল পার্সোনালিটি ডিসঅর্ডার, যার লক্ষণ ধরা পড়ে খুব কৈশোর বয়স থেকেই। ক্রমশ পড়াশোনার অবনতি ঘটতে থাকে, আর তার সাথে মাথা চাড়া দিয়ে উঠতে থাকে নানা রকম অসামাজিক মনোবৃত্তি। আরে কোথায় গেছিলে? এই যে গরুর জন্য ওষুধ আনতে। কেন, আবার গরুর কি হলো? আর বলিস না ভাই, গরু একদম দুধ দিচ্ছে না। ও, দুধ দিচ্ছে না? তাহলে তো ব্যবসার অনেক ক্ষতি। যাকে ওই দুধের কথা বলতে গিয়ে বৌদির কথা মনে এসে বললো। তো বৌদি ভালো আছে তো? জানোয়ার ইতর ছোট লোক। শোনো শোনো শোনো, জানিস আমার না রাতে ঘুমই হচ্ছে না, শুধু মনে হচ্ছে কখন স্কুলে যাব, সেই ক্লাসরুম, সেই বেঞ্চ। তবে আমার কি মনে হয় জানিস, এই লকডাউনটা হয়ে না আমাদের সবার লাভই হয়েছে। কেন বলতো? কেন? অনলাইন ক্লাসের জন্য আমাদের সকলের হাতে একটা করে স্মার্টফোন তো হয়েছে। আগে বুক করার জন্য দাদার কাছে ভিক্ষে করতে হতো, আর এখন সেটা করতে হয় না। তুই কি অসভ্য রে? হ্যাঁ, সারা পৃথিবীতে এত বড় একটা মহামারী হয়ে গেল, আর তুই কি না বুক নিয়ে পড়ে আছিস। হেড স্যার কি বলেন মনে নেই? সব খারাপের মধ্যে একটা ভালো লুকিয়ে থাকে, আমাদের সেই ভালোটাকে খুঁজে বার করতে হবে। আচ্ছা, তো যেদিন স্কুল খুলবে সেদিন হেড স্যারকে গিয়ে কথাগুলো বলবি তো, তারপর দেখিস কি হয়। স্কুল খোলার দিন আমি কিন্তু স্কুলের জন্য বেরোবো, কিন্তু স্কুলে যাব না। স্কুলে যাবি না মানে? কোথায় যাবি তুই? ও তো আর আমাদের মতো জল কাটা পান্তা নয়, ওকে একটা বয়ফ্রেন্ড পুষতে হয়। ও, তুই বয়ফ্রেন্ড পুষিস? মানুষ যেমন কুকুর বেড়াল পোষে, আমি তেমন বয়ফ্রেন্ড পুষি। শোন না, হ্যাঁ বলছি আজ তো এত তাড়াতাড়ি ছুটি হয়ে গেল, এত তাড়াতাড়ি বাড়ি গিয়ে কি করবো? তার থেকে চল না একটু আড্ডা মেরে তারপর বাড়ি যাই। এতক্ষণ আড্ডা মেরে তো শান্তি হয়নি। তোদের আড্ডা মারতে হয়, তোরা মার, আমি চললাম। তুই না খুব খিটখিটে হয়ে যাচ্ছিস শুনছি। না রে, আসলে কি বলতো, এই সময় তো মার মাঠে যাওয়ার তাড়া থাকে, তাই বাড়ি গিয়ে একটু হাতে হাতে করে দিলে মায়ের একটু সুবিধেই হয়। বাবা সত্যি তুই অনেক লক্ষ্মী মেয়ে রে, আমিও সব ঘরের কাজকর্মের মধ্যে নেই ভাই। না রে, আমাদের 3 ভাই বোনকে বাবা মা মুখে রক্ত তুলে মানুষ করছে। তোরা কথা বল, আমি চলি। আরে বসে পড়, এত দেরি করে আসলি? আরে ভাই দেরি হয়ে গেল ভাই, কি করবো বল। দে ভাই আমাকে একটু প্রসাদ দে, মনটা ভাই হাকুপাকু করছে ভাই। নে তুই জ্বালা। আমি? আরে বাবা, দে দে। এইসব মাল কোত্থেকে আমদানি করিস বলতো? মালটা কিন্তু ঝাকাস। আমি যে সে মাল খাই না। গাঁজার কথা বলছি না, ওদিকে দেখ। যদি ওদিকে চোখ দিয়েছিস, চোখ দুটো করে কেড়ে দেবো। শুনছি
ওই যে তোর টাকাটা পড়ে গেল, 100 টাকা। যাস সালা, টাকাটা বেমালুম মেরে দিল। এনো ধরো। কেন করছো তপুদা এসব? আমি যেখানেই যাই ছায়ার মতো ফলো করো, যে রাস্তা দিয়ে ফিরে সেই রাস্তাতে বসে থাকো। কেন? তোমার কি মনে হয় আমি কিচ্ছু বুঝতে পারি না? দেখো তপুদা, আমি তোমায় শুধুমাত্র দাদার চোখেই দেখি। থাক না মা, এসব পরে হবে খন। সেই কোন সকালে পড়তে গেছিস, কত শক্ত শক্ত পড়া, মাথার খাটনি কি কিছু কম? তেতে পুড়ে এলি, যা মুখে একটু কিছু দিয়ে জিরিয়ে নে। না মা, তুমিও তো মাঠ থেকে ফিরেছো বলো, আর তাছাড়া পড়াশোনা করলে একটু খাটনি হয় ঠিকই, কিন্তু তোমার মতো তার গায়ে কতটা খাটতে হয় না। শুনছি, ওই যে তোর টাকাটা পড়ে গেল, 100 টাকা। মা, তোমায় না বলা হয়নি, আজকে না তপুদা। তপু কি করেছে আবারও? এত উত্তেজিত হওয়ার কিছু হয়নি। উত্তেজিত হওয়ার হয়নি মানে? পাড়ার সবাই জানে ওটা পাগলের বাড়ি, ওদের কোনো বিশ্বাস আছে কখন কি করে ফেলে? হ্যাঁ গো, শুনছো? আরে ওই তপু, ও আবার আমার সঞ্জীর পিছনে লেগেছে। কি হয়েছে রে মা? না গো বাবা, তেমন কিছু না, মা শুধু বাড়াবাড়ি করছে এই ব্যাপার নিয়ে। ভালো মন্দ কিছু একটা ঘটে যাক, তারপর তোমাদের টনক নড়বে। এখনো ভালোই ভালোই বলছি, থানায় চলো। তুমি কি পাগল হলে নাকি? একবার থানা পুলিশে সঞ্চির নাম জড়ালে ভবিষ্যতে ওর বিয়ে দিতে পারবে? আচ্ছা ঠিক আছে, আমি হেডমাস্টার মশাইকে বলে রাখবো খন। তুই একদম ভয় পাস না মা, ছবল মারতে না পারিস ফোনা তো তুলতে পারবি। তুমি টাকাটা দেবে কিনা বলো, না হলে কিন্তু। না হলে কি করবি? মারবি? মার। ও মা, ও কি অলক্ষণে কথা! তপু কি আমাদের ওই রকম ছেলে নাকি? হ্যাঁ, একদম ঠিক কথা বলেছো তুমি দুর্গা। সত্যি ছেলেটা আমাদের অত খারাপ ছিল না, তোমার এই লাই পেয়ে ছেলেটা এত খারাপ হয়েছে। কেন? আমি আবার কি করলাম? ক্লাস সেভেনে যখন তিনবার ফেল করে ও পড়াশোনা ছেড়ে দিতে চাইলো, তখন তুমি দিব্যি সেটা মেনে নিলে। ছোটবেলা থেকে যখনই ওকে আমি শাসন করতে গেছি, তখন তুমি তোমার ওই স্নেহের আঁচল দিয়ে তুমি ওর সব দোষ আড়াল করতে চাইছো। এখনো সময় আছে দুর্গা, হয় তুমি শক্ত হও, আর না হলে কিন্তু আর দুদিন পরে পাড়ার লোকেরা ওর পিঠের চামড়া পিটিয়ে শক্ত করে দেবে। বাবা, এই তপুর গায়ে হাত দেয় এরকম কোনো মাইকেল আলা এখনো খোলসে বাড়িতে পয়দা হয়নি। যাকে ভাট না বকে 500 টাকা ছাড়ো দেখি। নেশা করবি তুই, আর পয়সার জোগাড় দেবো আমি। যাও, জন খেটে পয়সা রোজগার করে যত খুশি নেশা করোগে যাও। আচ্ছা, তুমি কি গো, ছেলেটা আবদার করে তোমার কাছে মাত্র 500 টাকা চাইলো, তুমি তাও দিতে পারছো না? না, পারছি না। তুমি মহাভারতের এই গান্ধারীর মতন চোখে ঠুলি পড়ে থাকতে পারো, কিন্তু আমি ধৃতরাষ্ট্রের মতন অন্ধ হতে পারবো না। অন্ধ নয়, অন্ধকার দেখবে তুমি। আগে গলা থেকে তলা পর্যন্ত হাউসফুল হয়ে আসি, তারপর অমাবস্যার রাতে যা বাওয়ালি করবো না, তোমার বাড়িটাকে শ্মশান মনে হবে। হ্যাঁ, কি ব্যাপার গো, তুমি এভাবে এখানে বসে আছো, শোবে না? কি এত ভাবছো? শুনছিস মা, আজ হেডমাস্টার মশাইয়ের সঙ্গে দেখা হয়েছিল।
উনি বললেন তোমার মেয়েটা লেখাপড়ায় খুব ভালো, ওর দিকে একটু খেয়াল রেখো পড়া, ও কিন্তু অনেক দূর যাবে। কিন্তু আমি এমনই হতভাগ্য বাপ যে মেয়েটার জন্য কোনো কিছু করে উঠতে পারলাম না। মেয়ের সোহাগী বাপকে দেখো কেমন বাচ্চার মতো কাঁদছে। আরে বাবা, শুধু তোমার মেয়েই নয়, আমাদের খোলসিমারি গ্রামের সমস্ত মানুষ জানে তুমি তোমার মেয়েকে বুকের রক্ত দিয়ে মানুষ করছো। জানো সঞ্চির মা, মেয়েটা একদিন আবদার করে আমায় বলেছিল, বাবা আমার একটা ইংরেজির মাস্টার লাগবে। আমিও বড় মুখ করে হ্যাঁ বলেছিলাম, কিন্তু মাস্টার দেবো কি করে? এই একটা মাস্টারের মাইনেই তো বাকি পড়ে আছে কতদিন হলো। হ্যাঁ গো, আমি ভগবানকে বলি, ভগবান এত ভালো মাথা দিয়ে যখন পাঠালে, তখন আমাদের মতো অভাবী সংসারে কেন পাঠালে? একটু একটু বড় ঘরে পাঠাতে পারতে, তাহলে মেয়েটা অনেক ভালোভাবে মানুষ হতে পারত, অনেক বড় হতে পারত। কিন্তু কিন্তু তুমি কিছু ভেবো না, আমার মাথায় না একটা বুদ্ধি এসেছে। বুদ্ধি? হ্যাঁ। কি বুদ্ধি শুনি? আমার ওই যে ছোট্ট সোনার দুলটা আছে না, ওটা বেচে দেব। সোনারটা এখন অনেক দাম, ওটা বেচে খারাপ পয়সা পাবো না গো। ওই পয়সা দিয়ে মেয়ের পড়ার খরচ জোগাবো। গয়না বলতে পড়ে আছে তো ওই 6 আনা সোনার ছোট্ট একটা দুল, ওটাও বেচে দেবে। আরে বাবা, আমাদের সঞ্চি বড় হলে ওরকম দুল অনেক হবে। কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না আমার দ্বারা, অনেক হয়েছে। আমার লেখাপড়ার জন্য আর একটা কিচ্ছু বিক্রি করবে না তোমরা। তোকে এই ব্যাপারে ভাবতে হবে না, তুই শুয়ে পড়। অবশ্যই ভাবতে হবে বাবা, তোমাদের কোটি কোটি রক্ত গিলে আমি বড় হতে পারবো না বাবা। আরে এইসব তুই কি বলছিস মা? হ্যাঁ আমি ঠিকই বলছি। তোমরা যদি কানের দুল বেচেছো, তাহলে তাহলে কিন্তু আমি স্কুল পাঠশালা ছেড়ে দিয়ে তোমাদের সাথে মাঠে কাজ করতে যাবো, এই আমি বলে দিলাম। তোকে সরাসরি না বলে দিল? আচ্ছা আমাকে একটা কথা বলতো, তোদের পরিবারের সাথে ওদের পরিবারের সম্পর্ক কেমন? ভালো না। আগে তো ওর বাবা আমাদের জমিতে ক্ষেত মজুরের কাজ করতো, তারপর কি একটা গন্ডগোলের জন্য আমার বাবা ওর বাবাকে কাজ থেকে ছাড়িয়ে দেয়। ও, এবার পুরো ব্যাপারটা আমার কাছে জলের মতো পরিষ্কার। কিন্তু তপু ভাব, ধর মেয়েটা তোকে সত্যি সত্যি ভালোবাসে, কিন্তু এই তোদের দুটো পরিবারের ঝামেলার জন্য হয়তো মেয়েটা এগোতে পারছে না। ভাট না গেজিয়ে কি এখন করতে হবে সেটা বল। ভেগ না ধরলে তো ভিক্ষে পাওয়া যায় না বাবা, তোমার ভেগ ধরতে হবে বস। তোমাকে ওর কাছে প্রমাণ করতে হবে যে তুমি ওকে কতটা ভালোবাসো। কিন্তু সঞ্চিতা তো বলেছে ও আমাকে দাদার মতো দেখে। ওই চোখের নজরটাই তো সরাতে হবে, ওকে বোঝাতে হবে যে সবাইকে যদি ভাবি বোন, তাহলে কাকে দেব মন। সঞ্চিতা তো আমাকে সহ্যই করতে পারে না, আমাকে দেখলি তো একেবারে তেলে বেগুনে জ্বলে ওঠে। ওই যে ভাই, নারী চরিত্র বেজায় জটিল, কিছুই বুঝতে পারবে না। ঠিক আছে, তোকে আজকে আমি প্রমাণ করিয়ে দেবো যে ও তোকে ভালোবাসে কিনা। কিভাবে? তার আগে একটু প্রসাদটা দাও আমাকে, আর দুটো টান মারি, তারপর সব বলবো। আরে ওসব সিনেমায় হয়। আরে ভাই, বাস্তব জীবন নিয়েই তো সিনেমা নাকি? হ্যাঁ, ওই যা বলেছি মনে আছে তো?
पलट 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 প্রথম প্রেমের পরীক্ষায় তুমি উতরে গেছো বাবা। এবার তোমাকে এমন ভিলকি দেখাতে হবে যাতে ও তোমার প্রেমে হাবুডুবু খায়। কি বুঝলে? ভিলকিটা কি একটু বলবি তো? আরে বলবো বলবো, তো তারা কিসে তোর? শুনছি তুই যে আমাকে এখানে দেখা করার জন্য ডেকে পাঠাবি, এ আমি স্বপ্নেও ভাবতে পারিনি। তোমার সাথে আমার কিছু জরুরি কথা আছে তপনদা। আমার সত্যি করে একটা কথা বলো তো, তুমি ভালোবেসে এসব করছো নাকি মোহে? দেখ, তোরা তো শক্ত শক্ত কথা আমি বুঝি না, তোকে আমার ভালো লাগে ব্যাস। ভালো লাগা আর ভালোবাসা যে এক নয় তো পুদা। ভালো লাগা হলো মোহ, যেটা দুদিনেই কেটে যায়। আর কাউকে সত্যিকারের ভালোবাসলে সেটা সারা জীবন থেকে যায়। তুই বিশ্বাস কর, আমি তোকে খুব ভালোবাসি। খেতে বসতে উঠতে শুতে শুধুমাত্র তোর কথাই ভাবি। তাই পারবে প্রমাণ দিতে তোমার ভালোবাসার? মানে মানে আমায় বিয়ে করতে পারবে? মানে বাবা মা আমার বিয়ের জন্য ছেলে দেখছে। কিন্তু তুই যে বলতিস তোর বাবা মা তোকে মানুষের মতো মানুষ করতে চায়। অনেক চেষ্টা করেছে, সামান্য রোজগারে বাবার পারছে না। মা বলল এতই যখন পড়াশোনার শখ, শ্বশুরবাড়িতে গিয়ে বরের পয়সায় পড়বি। আচ্ছা তুমি পারবে না বিয়ের পর আমায় পড়াতে? হ্যাঁ, কিন্তু আমি তো এক পয়সাও আয় করি না। তাহলে কি করে আমায় নিয়ে এত স্বপ্ন দেখো তুমি? বললাম না তুমি মোহে পাগল হয়ে গেছো, ভালোবাসায় নয়। শুনছি শোন, শুনছি শুনছি শোন শোন শুনছি। পড়তে গেছিলে? কেন, দেখে কি মনে হচ্ছে আমরা বিয়ে বাড়ি থেকে ফিরছি? না না, সেটা নয়, আসলে কদিন ধরে সঞ্চিতাকে তোমাদের মধ্যে দেখছি না তো। আচ্ছা সঞ্চির কিছু হয়েছে জানো? না। সে কি, সঞ্চিতা তো তোমাদের বন্ধু, বন্ধু হয়ে বন্ধুর খোঁজ রাখো না? ওকে আমরা অনেকবার ফোন করেছি, কিন্তু আমাদের কারোরই ফোন তোলেনি। তা ফোন তোলেনি, কিন্তু একবার বাড়িতে গিয়ে তো খোঁজ নিতে পারো। কি ব্যাপার বলতো, ওরা এরকম ভাবে হেসে চলে গেল কেন? তোমার পাগলামি দেখে। পাগলামি করবো না? একটা মেয়ের 15টা দিন ধরে কোনো পাত্তা নেই। যার মাথা ফাটে না, ওই চুনের জোগাড়টা না তাকেই করতে হয়, বুঝলি? ওই মেয়েগুলোকে না জিজ্ঞেস করে তুই তোর বাড়ি থেকে খোঁজ নিতে পারতিস। তাহলেই হয়েছে। ওর বাড়ির লোকেরা তো আমাকে সহ্যই করতে পারে না। এই জানিস তো, আজ ভোরবেলায় সঞ্চিতাকে নিয়ে না একটা বাজে স্বপ্ন দেখেছি। বাবা, তুমি আজকাল স্বপ্ন টপ্ন দেখছো নাকি ওকে নিয়ে? হ্যাঁ, তোমার বুকের ব্যথাটা বুঝতে পারছি বাবা। আর এগুলো সব হয়েছে তোর জন্যে। তুই ওগুলো ওই কি টুকটাক ভেলকিবাজি করলি, আর আমার প্রেমটাই সোজা মায়ের ভোগে পাঠিয়ে দিলি। আরে বাবা, সঞ্চিতা তো বাড়ি থেকে বেরোনোটাই বন্ধ করে দিয়েছে। আরে বাবা, ভেলকির দেখানোর সময়টা কোথায় পেলাম বলো? ওই রাধাই যদি যমুনা ঘাটে না আসে, তাহলে ওই কৃষ্ণের বাঁশি বাজিয়ে লাভ কি বল? হ্যাঁ, ভাবিস না, দেখ হয়তো শরীর টরীর খারাপ করেছে।
এত দিন ধরে শরীর খারাপ? এই গেমটা হলো মেমোরি। ধর আমি একটা রাজ্যের নাম বললাম গুজরাট, তুই ধর বললি পাঞ্জাব, কিন্তু বলার সময় আমি যেটা বললাম গুজরাট সেটা আগে বলে তারপর তুই যেটা বললি সেটা বলতে হবে। আবার ফুলে যখন বলবি তখন আমি যেটা বললাম গুজরাট, জয়িতা যেটা বললো পাঞ্জাব, আর তারপর তুই যেটা বলবি সেটা বলতে হবে। প্রত্যেকটা কিন্তু পরপর মন দিয়ে বলতে হবে, ঠিক আছে? একটাও যদি ভুল হয় তাহলে কিন্তু আউট, ঠিক আছে? সবাই বুঝেছিস? আমি বুঝতে পেরেছি, কিন্তু এই গেমটা খুব শক্ত আছে। এতগুলো না পরপর মনে করে বলতে হবে। হ্যাঁ, ক্রিকেট ফুটবল খেলে যেমন শরীরের শক্তি বাড়ে, তেমন এই মেমোরি গেম খেলেও ব্রেনের শক্তি বাড়ে। তোরা? হ্যাঁ আমরা আজ তোর সাথে একটা হেস্তনেস্ত করতে এলাম। সেসব তো নয় পরে হবে, আগে বস তো। এই যা, তোদের ছুটি আছে, যা। তোর কি ব্যাপার বলতো? ফোন ধরছিস না, ফোন কেটে দিচ্ছিস, পড়তেও যাচ্ছিস না। তুই জানিস স্যার রোজ তোর কথা জিজ্ঞাসা করেন। যাদের নুন আনতে পান্তা ফুরোয় তাদের কোচিংয়ে যাওয়াটা বিলাসিতা মাত্র। তোদের বলিনি, স্যারের 4 মাসের মাইনে বাকি আছে। বাবা খুব চেষ্টায় আছে, টাকাটা জোগাড় হলে আমি স্যারের সাথে দেখা করে আর কথা বলে আসবো যে আমি আর পড়তে দিতে পারবো না। জানিস, বাবা মুখে না বললো আমি বেশ বুঝতে পারি। বাবা সংসারের খরচা বহন করে আর আমার টিউশনের খরচা জোগাড় করতে পারছে না। তা বলে তুই পড়াশোনা ছেড়ে দিবি? পড়াশোনা তো ছাড়ছি না, কোচিং ছাড়ছি, পড়াশোনা নয়। সঞ্চিতা, তুই জানিস স্যার কি বলেছেন? তুই যদি একটু ঠিকঠাক গাইডেন্স পাস না, মাধ্যমিকে তাক লাগানো রেজাল্ট করবি। আর সব জানার পর স্যার এও বলেছেন যে তোকে আর 1 পয়সাও মাইনে দিতে হবে না। না না, তা হয় না, আমার খুব লজ্জা করবে। খুব হয়। স্কুলের স্যারেরা দিদিমণিরা গোটা গ্রাম তোর রেজাল্টের দিকে তাকিয়ে আছে, আর তুই এতগুলো লোকের আশায় এভাবে জল ঢেলে দিতে পারবি? সুতরাং পরের দিন থেকে তুই কোচিংয়ে যাবি, আর যদি না গেছিস তোকে চ্যাংদোলা করে নিয়ে যাব, বুঝেছিস? তোরা আমায় এতটা ভালোবাসিস? শুধু আমরা নয়, আর একজনও তোকে অনেক বেশি ভালোবাসে। সে তো তোকে দেখতে না পেয়ে দেবদাস হয়ে পথে পথে ঘুরছে। আরে রোমিও, সেদিন তো খুব বড় বড় কথা বলছিলে, হ্যাঁ বলো তো? কোনো খোকন, ওই জোর জবস্তি করে না প্রেম ভালোবাসা পাওয়া যায় না। হ্যাঁ, নিজের ভালোবাসার ক্যালমা দিয়ে না আদায় করে নিতে হয়। শোন, অত ঘুরিয়ে কথা বুঝি না, যা বলবি পাতি বাংলায় বল। ওই তো সেদিন সঞ্চিতার বান্ধবী কাকুলি আমার প্রেমে পুরো ফিদা ছিল। এটা তোমার হাতের লেখা? কি লো, কানে কথায় উঠছে না? এটা তোমার হাতের লেখা চিঠি? কোন ক্লাসে পড়ো? ক্লাস 10। তো এখন থেকে এই প্রেমের কথা মাথায় ঢুকে গেছে? হ্যাঁ, এই প্রেম বা এইসব যদি মাথায় থাকে, সামনে মাধ্যমিক পরীক্ষা দিতে পারবে? মন দিয়ে পড়াশোনা করো। প্রেমের নাটক করছো না তো? এই হচ্ছে মাল পটানোর কায়দা। হ্যাঁ, নারী চরিত্র বেজায় জটিল, কিছুই বুঝতে পারবে না। যা যা, মনের কথাটা এমন স্টাইল মেরে বলবি যাতে সঞ্চিতা একদম গুলে জল হয়ে যায়। হ্যাঁ, তোকে যা যা বলেছি মনে আছে তো? যা যা যা।
বেস্ট অফ লাক ভাই, ভগবানকে ডাকি তোকে যেন আমার মতো গাড্ডায় না পড়তে হয়। বার খেয়ে তো চলে গেলি, কিন্তু আসল কেসটা কি জানিস ভাই? এটা তোমার লেখা? কি হলো, কথা কানে যাচ্ছে না? চিঠিটা কি তোমার লেখা? হ্যাঁ। কি ব্যাপার শুনছি, এতদিন পড়তে আসিসনি কেন? কেন? সে কৈফিয়ত কি তোমায় দিতে হবে? না সেটা নয়, আসলে এতদিন তোকে দেখিনি তো, তাই ভাবলাম আবার শরীর টরীর খারাপ হলো কি না। তোরা কথা বল, আমরা আসছি। দাদা, কোথাও যাবি না তোরা, তোদের সবটা জানা উচিত। তপুদা, তোমার বয়স কত? আমি বলছি 22 কি 23? আমার 14। হ্যাঁ মানছি ওই ভালোবাসা বয়স টয়স মানে না ইত্যাদি ইত্যাদি। আচ্ছা তুমি কোন ক্লাস অবধি পড়েছো? ক্লাস 7। কি করব, লেখাপড়া আমার মাথায় ঢুকতো না তো। ঢুকবে কি করে তপুদা? তখন তোমার মাথায় গাঁজা, আফিং, চরসের নেশা ঢুকে গেছে। কখনো একটা কথা ভেবে দেখেছো, এই নেশা করার টাকাটা পর্যন্ত তোমার বাবার কাছ থেকে ভিক্ষে করে আনতে হয়? এত গুণী ছেলের আর যাই হোক, আমি অন্তত প্রেমে পড়তে পারবো না। চলি। আচ্ছা তুমি কোন ক্লাস অবধি পড়েছো? কখনো একটা কথা ভেবে দেখেছো, এই নেশা করার টাকাটা পর্যন্ত তোমার বাবার কাছ থেকে ভিক্ষে করে আনতে হয়? এত গুণী ছেলের আর যাই হোক, আমি অন্তত প্রেমে পড়তে পারবো না। এবার তোমাকে এমন ভিলকি দেখাতে হবে যাতে ও তোমার প্রেমে হাবুডুবু খায়। নারী চরিত্র বেজায় জটিল, কিছুই বুঝতে পারবে না। শুনছি তোমার লজ্জা শরম বলে কিচ্ছু নেই না? কাল এত অপমানিত হওয়ার পর তুমি আবার এসেছো? না, তোর কাছে আমার লাজ শরম বলে কিচ্ছু নেই। তুই ঠিকই বলেছিস, আমি একটা বাজে ছেলে, কিন্তু বিশ্বাস কর আমি আমি এত খারাপ হতাম না যদি তোর মতো একজন বন্ধু আমার সাথে থাকতো, আমার ভুলগুলো ধরিয়ে দিত। আমি তো সেই জন্যই বলছি তপুদা, জীবনের অনেকটা সময় নষ্ট করে ফেলেছো, আমার পেছনে ঘুরে আর সময় নষ্ট করো না। আমি তোমায় আগেও বলেছি, আবারও বলছি, আমি তোমায় শুধুমাত্র দাদার চোখেই দেখি তপুদা। তুই আমায় যে চোখেই দেখ, কিন্তু কিন্তু কথা বলা বন্ধ করিস না। তুই দেখবি আমি আমি সব নেশা ছেড়ে দেব, আমি ভালো হয়ে যাব। ঠিক আছে। লাগ 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 বেলকি লাগ, কি বেলকি দেখালি গুরু। যা বলো তাড়াতাড়ি বলো তপুদা, আমার দেরি হয়ে যাচ্ছে। আচ্ছা আমার সঙ্গে দেখা হলে তুই এত তাড়াহুড়ো কেন করিস রে? না গো, বাড়িতে ঢুকতে একটু দেরি হলে মা খুব চিন্তা করে। ও, মা চিন্তা করে, আর আমি যে সারাদিনে একবার চোখের দেখা দেখবো বলে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করি, তার বেলা তুমি আবার এইসব উল্টোপাল্টা কথা বলছো। শুধুমাত্র বন্ধুত্বের শর্তে কিন্তু আমি তোমার সাথে কথা বলতে রাজি হয়েছিলাম। এরকম করলে আমি কিন্তু তোমার সাথে আর কথা বলবো না। না না,
তুই আমাকে ছেড়ে যাস না। কোথাও যাস? আর এক পায়ে গেলে এই ইট দিয়ে তোর মাথা খেতো করে দেবো। আজ বুঝতে পারছি তোর মতো জানোয়ারের সাথে কেউ কেন মেশে না। বন্ধুত্ব মানে জানিস তুই? জানোয়ার কোথাকার। আজকে থেকে তোর সাথে কথা বলা তো দূর, তোর মুখ দর্শন পর্যন্ত করবো না আমি। এখনো দাঁড়িয়ে আছিস তুই? তুই পাতলা হলি। আজ বুঝতে পারছি তোর মতো জানোয়ারের সাথে কেউ কেন মেশে না। বন্ধুত্ব মানে জানিস তুই? জানোয়ার কোথাকার। আজকে থেকে তোর সাথে কথা বলা তো দূর, তোর মুখ দর্শন পর্যন্ত করবো না আমি। তুই আমার সঙ্গে কথা বলবি না তো? ঠিক আছে, তুই যাতে সারা জীবন কারোর সাথে কথা বলতে না পারিস সেই ব্যবস্থাই করছি। তুই যদি আমার সঙ্গে কথা না বলিস কারোর সাথে কথা বলতে পারবি না। তুই আমাকে ক্ষমা করিস শুনছি। তুই যদি আমার না হোস তাহলে কারো হতে পারবি না। হ্যাঁ শেফালি বল। হ্যাঁ ঠিক আছে হ্যাঁ আমি নিয়ে নিচ্ছি। আচ্ছা একটা কথা বল তো, তুই কি সব কথা ফোনেই বলবি নাকি স্কুলে তো আসছিস? এই শোন না, 9:30 বেজে গেছে, আমার কিন্তু দেরি হয়ে যাচ্ছে। তুই রাখ ফোনটা রাখ। হ্যাঁ জয়িতা, এই জয়িতা, আমি বেরোচ্ছি, গেটটা কিন্তু খোলা রইলো। কিরে এত সকাল সকাল চান করলি? কোথাও বেরোবি নাকি? হ্যাঁ আমাকে একটু বেরোতে হবে। যাই হোক খেতে দাও। আরে কি হলো, কথা কানে যাচ্ছে না? ভাত দাও। দিচ্ছি। চুলের মুঠির মধ্যে ধইরা একদম নামাই দিছে। আমার ওই বাড়ি কাকার তো মেয়েটা গেছে, সুন্দর গো মামা, কাকার মেয়েটা যায় দেখে এই অবস্থা, ওকে বলতেই দেয় না। ওই তুই যদি বলিস তোকেও কিন্তু এই যে পুতুলের গলা কাটে ফেলাইছে, এই বই ধইরা আমি আসলাম, আজ এই অবস্থা দেখলাম। এখন এই যে ঘটে এই জায়গাগুলা একবারে ভালো হয়ে গেছে, কিছু নাই, ভালো হয়ে গেছে। স্কুল যাবে রেডি হয়েছে, বাইবে ছেড়ে দিল, কিছু চিল্লাইতে পারতেছে না। ফ্যামিলিটা দীর্ঘদিন যাবতে পাগল, টোটাল ফ্যামিলিটা পাগল। আমরা চাই এই গ্রামে যেন এই পাগল ফ্যামিলিটা যেন না থাকে, গ্রামবাসী যেন সুষ্ঠুভাবে বাঁচতে পারে। গ্রামবাসীকে শান্তিপূর্ণভাবে থাকতে হলে এই পরিবারকে এখান থেকে উচ্ছেদ করতে হবে। প্রশাসনের কাছে বিনম্র আবেদন আমাদের। সঞ্চিতার এই অস্বাভাবিক মৃত্যুতে গ্রামবাসীরা ক্ষোভে ফেটে পড়ে। তাদের দাবি শুধু তপনই নয়, তপনের মানসিক রোগগ্রস্ত পরিবারকেও অ্যারেস্ট করতে হবে। তপনদের মতন অ্যান্টি সোশ্যাল পার্সোনালিটি ডিসঅর্ডার মানসিকতার মানুষদের কোনো অনুশোচনা বোধ থাকে না। নিজের হাতে সঞ্চিতাকে খুন করার পরও তার কোনো অনুশোচনা ছিল না। এত বড় একটা ঘটনা ঘটানোর পরও সে দিব্যি খেতে বসেছিল। আমাদের আজকের এই পর্বে তপনদের মতন মানুষদের থেকে আপনাদের সচেতন করার জন্যই তৈরি হয় পুলিশ ফাইলস। বানানো নয়, সত্যি ঘটনা।